বিয়ে করে পাপ করেছি পঞ্চম পর্ব। রাহাত অরণির মুখে মুখে তর্ক করতে পারল না, কিন্তু রাফাত আর অরণির চলে যাওয়ার পর মায়ের কাছে এসে ঠিকই বলল, এই বেয়াদব মেয়ের সাথে তুমি কিভাবে আছো মা? একটা কথা, ভালো কথা বলি, ওদের আলাদা করে দাও তো। গোল্লাই গেছে বইয়ের কথা শুনতে শুনতে। ও এখন আর তোমার কন্ট্রোলে আসবে না। এই ছেলের সাথে তুমি থাকলে তুমি শুধু অপমান আর অসম্মানই পাবে। রাবেয়া ছেলের কথা শুনে তেতে উঠলেন। বেয়াদব হলেও সে উচিত কথাই বলে। রাফাত এত কিছুর পরেও আমার সাথে আছে, কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করেনি। কিন্তু তুই কি করেছিস? বিয়ের আগে জানিয়ে দিয়েছিস এখানে থাকতে পারবি না, ভাড়ার ফ্ল্যাটে চলে গেলি। সেই তুলনায় রাফাত তোর থেকে ঢের ভালো। আমাকে সে কখনো ছেড়ে যাবে না। রাহাত অবাক হয়ে বলল, বাহ, এখন রাফাত ভালো হয়ে গেল? যে এই ছেলের বউয়ের সামনে দাঁড়িয়ে মাকে অপমান করে সে ভালো, আর আমি আলাদা আছি বলে আমি খারাপ? তুই ভালো না খারাপ সেটা বোঝার সুযোগই তো পেলাম না। দূরে থাকলে সবাই ভালো, কাছে থাকলে কেবল বোঝা যায় কে কেমন। মা, বিশ্বাস করো, যদি অফিসটা দূরে না হতো তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। চাকরির জন্য আমাকে বাড়ি ছাড়তে হয়েছে। এই কষ্ট আমারও কি কম? পাঠাও, এর মতো অনলাইনের যুগে যাতায়াতের কোনো সমস্যা না। অফিস তো অনেক দূরে তোর বাপ চাচারও, তারাও তো অবাধে দূরে গিয়ে অফিস করছে, কিন্তু কখনোই বাড়ি ছেড়ে যায়নি। ঘরের ছেলে দিন শেষে ঘরে ফিরে আসে, কিন্তু তুই স্বার্থপরের মতো বউ নিয়ে আলাদা হয়ে গেছিস। এজন্যই তো অরুণী তোকে এইসব বলার সুযোগ পেয়েছে। রাফাত যদি এত ঝামেলা সহ্য করে এখানে থাকতে পারে, তাহলে তুই কেন পারবি না? যদি সাহস থাকে তাহলে অন্তত 1 মাসের জন্য হলেও তুই বৌমাকে এই বাড়িতে নিয়ে এসে থাক। নবাবের বেটিকে দেখিয়ে দে। রাহাত হার মেনে বলল, ঠিক আছে মা, তুমি যা বলছো তাই হবে, শুধুমাত্র 1 মাসের জন্য না, আমি সারা জীবনের জন্যই দীপ্তিকে নিয়ে এই বাড়িতে চলে আসব। রাবেয়া ছেলের জবাবে সন্তুষ্ট হলেন। অরুণী নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। এবার বিপদের সাথে সংসার করতে কেমন লাগে। গ্রামের অনেক সম্পত্তি বাবা দলিল করে রেখেছেন মায়ের নামে, তাই এমতো অবস্থায় মাকে রাগানো মোটেও কোনো বুদ্ধিমানের কাজ নয়। মায়ের ভালো এবং লক্ষ্মী ছেলে হয়ে থাকা এবং অতীব জরুরি। রাফাতের মতো বোকারাই কেবল মাকে রাগায়, কিন্তু রাহাত তো বোকা নয়। সে তো তার ধনী মায়ের বাধ্য ছেলে। তাই মা যা বলবে রাহাত বাধ্য ছেলের মতো তাই করবে। কষ্ট করে কয়েকটা দিন মায়ের সাথে থেকে মায়ের মন জয় করতে পারলে ক্ষতি কী? দীপ্তিকেও বোঝাতে হবে যাতে সে মিষ্টি মিষ্টি কথায় মাকে খুশি রাখে। রাফাত আর অরুণীকে মা ইতিমধ্যে সহ্য করতে পারছে না, তাই ফাঁকা ময়দানে গোল দেওয়া রাহাতের জন্য কোনো ব্যাপারই না। আর একবার সম্পত্তি ভাগাভাগি হয়ে যাওয়ার পর কে কোথায় যাবে তার ঠিক নেই। তখন রাফাতই না হয় মায়ের ভালো ছেলে হওয়ার ভূমিকাটা পালন করবে। আজ সকাল থেকেই গোছগাছ চলছে। অরণি রুম থেকে মাথা বের করে একটু পর পর ঘটনা পর্যবেক্ষণ করছে। আজ থেকে দোতলার উত্তর পাশটা আর খালি পড়ে থাকবে না। রাহাতের তালাবন্ধ ঘরটা অনেকদিন পর খোলা হয়েছে, এখন থেকে সে বউসহ এখানেই থাকবে। অরণির বিশ্বাস হচ্ছে না তার বলা মাত্র কিছু কথার জন্য রাহাত ভাই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সত্যি অবাক কাণ্ড। নিচ থেকে চিৎকারের শব্দ এলো। দীপ্তি ভাবি চলে এসেছেন। নীলিমা, রুমা, তাঞ্জু হইচই করছে। অরণি জানলা দিয়ে উকি মেরে দেখলো বেশ লম্বা করে ফর্সা চেহারা সুন্দরী মহিলা গাড়ি থেকে নামলো। চেহারা কিন্তু জৌলসে ভরপুর। চোখে সানগ্লাস, কানে গলায় ডায়মন্ড, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক, চুল কাল করে এক সাইডে এনে রাখা, গায়ে স্লিভলেস ব্লাউজ আর সিল্ক শাড়ি। চুলের খোপা দেখে মনে হচ্ছে পার্লার থেকে বেঁধে এসেছে। এইভাবে অরণি সাজলে তাকে বলিউডের নায়িকা মনে হতো। দীপ্তি গাড়ি থেকে নামতেই রুমা, তানজিমা আর নীলিমা তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরল। বড় ভাবিকে পেয়ে কি উল্লাস তাদের! বলাই বাহুল্য যে বড় ভাবি তাদের ভীষণ প্রিয়। মাঝে মধ্যে তারা 3 বোন রাহাত ভাইয়ের বাড়িতে চলে যায়, দীপ্তি ভাবির সাথে সময় কাটায়। ভাবি তাদের রান্না করে খাওয়ায়, শপিং করে দেয়। এখন সেই ভাবি পার্মানেন্টলি বাড়িতে চলে এসেছে। তাদের জন্য তো আজ ঈদ। পেছনে তাকিয়ে উর্মের উদ্দেশ্যে বলল, তুমি বসে আছো কেন উর্মি? যাও বড় ভাবির সাথে দেখা করে আসো। উর্মি দায়সারাভাবে বলল, উপরে তো আসবেই, তখন দেখা এমনিতেই হবে, নিচে গিয়ে দেখা করতে হবে কেন? নতুন বউ নাকি যে গেট থেকে রিসিভ করে আনতে হবে? তবুও তোমাদের বাড়ির বড় ভাবি বলে কথা, একটা রেসপেক্ট আছে না? তোমার বোনেরা তো গেল সোজা গেট থেকে রিসিভ করে আনতে।
উর্মি মুখ বাঁকিয়ে বলল, আমার এসব ঢং ভালো লাগে না। আর ওরা ওসব কেন করছে সেটা আমি জানি, তোমাকে জ্বালানোর জন্য। ঋতু তাল মিলিয়ে বলল, এই ব্যাপারটা আমিও বুঝেছি। অরণি কিছু বলল না, দীর্ঘশ্বাস ছেড়ে আবার জানালায় তাকালো। দীপ্তির হাত ধরে নামলো 3 বছরের মাহাতির। কি সুন্দর দেখতে বাচ্চাটা, ফর্সা, স্বাস্থ্যবান, একেবারে যেন একটা সাদা ডিব্বা। দীপ্তি উপরে এলো অনেকক্ষণ পরে, বাড়ির সবার সাথে আড্ডা দিল, লাঞ্চ করলো, তারপর ছেলেকে নিয়ে উপরে এলো। আজ উর্মি আর ঋতুকে নিয়ে আলাদা লাঞ্চ করেছে তারা। একা একা খেতে ভালো লাগে না, আর রাফাত তো অফিসে থাকে, সে ফিরবে রাতে। দীপ্তি ঘরে ঢোকার সময় তাদের দিকে তাকালো না। উর্মি ভেবেছিল ভাবি এখানে বসবে, কিন্তু বসলো না। উর্মি মনে মনে একটা গালি দিল। বিকালে অরণি বিছানায় শুয়ে আছে, তার অনেক পেট ব্যথা করছে। হঠাৎ কেউ পায়ে এসে চিমটি কাটলো। অরণি তাকিয়ে দেখল মাহাতির মুখ টিপে হাসছে দুষ্টুর মতো। তার হাসিটা একদম রাহাতের মতো। মাহাতির দেখতে অনেকটা রাফাতের মতো হয়েছে। শোয়া থেকে উঠে বসলো, বলল, এই বাবু এদিকে আসো। মাহাতির অরণির কণ্ঠ শুনে দৌড়ে পালিয়ে গেল। অরণির খুব হাসি পেল, তার ধারণা মাহাতির আবার আসবে। ড্রয়ার থেকে একটা ক্যাডবেরির প্যাকেট বের করলো অরণি। তার পিরিয়ডের সময় রাফাত চকলেটগুলো এনে ড্রয়ার ভরিয়ে রাখে, স্বাস্থ্যের জন্য নাকি ভালো। চকলেট খেতে ইচ্ছে করে না অরণির, তাই বাচ্চাদের দিয়ে দেয়, শেষ করতে হয়। মাহাতির আবার এসেছে, পর্দায় তার ছোট ছোট আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। অরণি আদুরে কণ্ঠে ডাক দিল, এদিকে আসো, আমার কাছে কিন্তু চকলেট আছে, নেবে? মাহাতির পর্দার ফাঁক থেকে মাথা বের করে তাকালো। চোখের পাপড়িগুলো ঘন কালো, কি সুন্দর, ইচ্ছা করছে কোলে নিয়ে আদর করতে। অরণি হাত দিয়ে ডাকলো, আসো। মাহাতির ধীরে ধীরে আসতে নিচ্ছিল, হঠাৎ দীপ্তির কর্কশ কণ্ঠে ডাকলো, মাহাতির। মায়ের ডাক শুনে মাহাতির আবার ছুটে গেল। অরণি এবার বিছানা থেকে নেমে দরজার সামনে গেল। তখনই দীপ্তির গলা শোনা গেল, মাহাতিরকে সে ধমকাচ্ছে, আর একবার ওইখানে গেলে থাপ্পড় দেব বেয়াদব ছেলে, ঘরে চলো। অরণির চেহারা অপমানে শুকিয়ে গেল। দরজার বাহিরে আর বের হলো না সে, বরং ভিতরে ঢুকে দরজা আটকে দিল। তারপর বিছানায় গিয়ে বসলো। যা আসার পর ভেবেছিল একটা ভালো সঙ্গী পাবে, অরণির সাথে ভালোভাবে মিশবে, কারণ দীপ্তিও তো এই বাড়ির মানুষগুলো থেকে আলাদা। কিন্তু এখন মনে হচ্ছে সবাই এক, দীপ্তিও তাদের মতন। নয়তো বাড়িতে ঢোকার সাথে সাথে অরণির সাথে খারাপ ব্যবহার করবে কেন? অরণি তার কি ক্ষতি করেছে? রাতে ঋতুর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করার পর ঋতু বলল, সবই হয়েছে কান পড়া। বড় ভাবি এই বাড়িতে ঢুকোনোর লগে লগে সবাই মিলে আপনার নামে বদনাম করেছে, তাই এখন আপনাকে দেখতে পারে না। থাক, মন খারাপ কইরেন না। তারপর অরণি থমথমে মুখে বলল, তোমার কি মনে হয় শুধু বিকালের এই ঘটনার জন্যই আমি মন খারাপ করে আছি? এর চেয়েও কত বিচ্ছিরি ঘটনা ঘটেছে আমার সাথে, তাও আমি মন খারাপ করিনি। কিন্তু আজ যা হলো এটা। ঋতু দ্রুত জিজ্ঞেস করলো, আবার কি হয়েছে ভাবি? অরণি বলল, আজ বিকালের এই ঘটনার পর আমি দরজা বন্ধ করে শুয়েছিলাম, তখন তোমার বড় আম্মা আর বড় ভাবি ছাদে বসে গল্প করছিল। গল্প তো না, আমার নামে কিটিসিজম। ঋতু মুখ কুচকিয়ে বলল, কি সিজন? কিটিসিজম মানে? সমালোচনা আর কি। আমি নাকি বেয়াদব, মুখে মুখে তর্ক করি, আমার পারিবারিক কোনো শিক্ষা নেই, বাবাহীন মেয়ে বলে আমার এই অবস্থা, আরও অনেক বাজে কথা, সেসব আমি মুখেও আনতে চাই না। এসব উনি আমাকে আগেও সরাসরি বলতেন, তখন এত খারাপ লাগতো না, কিন্তু এখন সম্পূর্ণ নতুন একটা মানুষের সামনে আমাকে হেনস্থা করে যাচ্ছেন, আর কিভাবে সহ্য করব বলো তো? অরণির কণ্ঠ ভিজে আসছে। সে কি কাঁদছে? অরণির মতো কঠিন মেয়েও কাঁদতে পারে? ঋতুর মনটা এত খারাপ হলো, ইচ্ছে করলো ছোট ভাবিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে, কিন্তু সেই সাহস তার নেই। আজকে ছোট ভাইরে আইতে দেন, তারপর আমি সব বলতেছি। অরণি চোখ গরম করে বলল, খবরদার ঋতু, ওকে এই সব কিচ্ছু বলবে না। কেন কমু না? ওকে এইসব বললে বাড়িতে আবার একটা বড় সিন ক্রিয়েট হবে। এমনিতেই ও খুব হাঁপিয়ে উঠেছে, আর কত? তাছাড়া দেখলেই তো গতকাল কিভাবে রাহাত ভাই তাকে চড় মেরে দিল। আমি চাই না আমার ছোট ভাই সিন ক্রিয়েট করতে গিয়ে আবার কারো হাতে চড় খাক। আমি ওর অপমান আর সহ্য করতে পারবো না। তার চেয়ে ভালো ওরা ওদের মতো থাকুক, আর আমি আমার মতো থাকি। ওদের সাথে তো আমার কথা বলার কোনো প্রয়োজন হচ্ছে না, একা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু তাই বইলা একই বাড়িতে থাকলে এমনি কাউরে পাত্তা না দিয়া চলন যায়, আপনি কয়দিন চলবেন? ওরা যে মানুষ, আপনারে অতিষ্ঠ বানাইয়া ছাড়ব। অরণি মুচকি হেসে বলল, কিছু করার নেই, তোমার ভাই তো আর আমার জন্য তার পরিবারকে ছাড়বে না। ঋতু দীর্ঘশ্বাস ফেলল,
তার এখানে কিছুই বলার নেই। রাতে রাফাত বাড়ি ফিরেই বুঝতে পারল অরণি ভালো নেই। বিছানায় চুপচাপ করে শুয়ে আছে। রাফাত কথা বলতে গিয়ে ধমক খেয়েছে। মেয়েটার কি হলো? ঋতু রাফাতকে টেবিলে খাবার বেড়ে দেওয়ার সময় রাফাত জিজ্ঞেস করলো, তোর ভাবির কি হয়েছে? রেগে আছে কেন? ভাবির পেট ব্যথাটা বাড়ছে, তাই এমন করতাছে। সন্দেহ তবু দমল না। অরণির পেটের ব্যথার জন্য এমন করবে না। আজ দুপুরেও তার পেট ব্যথা করছিল। রাফাত ফোন করেছিল তখন তো অরণি একইভাবে কথা বলেছিল। এখনই নিশ্চয়ই কিছু হয়েছে। রাফাত ঋতুকে ভালো মতো চেপে ধরল। আমার কাছে কিছু লুকাবি না ঋতু, তাহলে সমস্যা বাড়বে। সত্যি করে বল কি হয়েছে? বড় ভাবির সাথে কিছু হয়নি তো আবার? ঋতু ঘরের দিকে একবার উকি দিয়ে দেখল অরণি কি করছে। যখন নিশ্চিত হলো যে অরণি তাদের কথা শুনবে না, তখন রাফাতের কাছে সে পুরো ঘটনা বলল। রাফাত কথাগুলো শোনার পর আর ভাত খেতে পারল না। এই সমস্যার সমাধান না করা পর্যন্ত তার গলা দিয়ে খাবার নামবে না। রাফাত ছাদে চলে গেল। দুশ্চিন্তা তার পিছু ছাড়ছে না। পারিবারিক এই ঝামেলা দুটো মেটানো প্রয়োজন। কি করবে রাফাত? কি করা যায়? চট করে মাথায় একটা বুদ্ধি এলো। রাফাত দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। ইদানিং এমন অবস্থা হয়েছে যে রাফাতের নিচে নামা মানেই বাড়িতে বড়সড় ঝড় হওয়া। ঋতু ভীতু গলায় বলল, ছোট ভাইয়া যায়েন না। রাফাত সোজা বাবা আর মায়ের বেডরুমে চলে গেল। রাফাতের বাবা নির্মল সাহেব টিভি দেখছেন। পাশে তার স্ত্রী বসে গায়ে লোশন লাগাচ্ছেন। রাফাতকে ভিতরে ঢুকতে দেখে রাবেয়া মুখ ফিরিয়ে নিলেন। রাফাত মায়ের সাথে কোনো তর্কে গেল না, সরাসরি বাবার কাছে গিয়ে বসলো। বাবা কেমন আছো? ছোট ছেলেকে দেখে নির্মল সাহেব টিভি বন্ধ করলেন। তারপর স্মিত হেসে বললেন, আলহামদুলিল্লাহ বাবা। তোর কি অবস্থা? অফিস থেকে কখন ফিরলি? এই তো কিছুক্ষণ আগে। আজ আমি তোমার কাছে একটা বিচার দিতে এসেছি বাবা। নির্মল সাহেবের ভুরু কুঁচকে গেল। তিনি স্ত্রীর দিকে তাকালেন। রাবেয়া ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন। রাফাতের কি মাথা খারাপ হয়ে গেছে? বাবাকে এই সব বিষয়ে টানছে কেন? নির্মল সাহেব কখনোই পারিবারিক কলহে নিজেকে জড়ান না, কিন্তু রাফাত যেহেতু এইভাবে বলছে বিচারের কথা, তার মানে অবস্থা গুরুতর। অতএব নির্মল সাহেবকে খুব মনোযোগ দিয়ে ব্যাপারটা বুঝতে হবে। তিনি মাথা নেড়ে বললেন, কি বিচার শুনি? আজ আমি অরণিদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। তারপর শারমিন আন্টি আমাকে চড় মেরেছে। নির্মল সাহেব চোখ মুখ কুঁচকে বললেন, মানে বিআইন তোকে চড় মারবে কেন? তুই কি করেছিস? রাবেয়া গরম তেলে জ্বর পড়ার মতো তেতে উঠল। কি ওই নবাবজাদির মা তোকে চড় মেরেছে? এত বড় সাহস! এই কথা তুই এখন এসে বাপের কাছে বলছিস? আগে বলিসনি কেন? রাফাতে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আগে বললে কি হতো? কি হতো মানে? আমি গিয়ে ওই মহিলাকে বুঝিয়ে দিয়ে আসতাম আমার ছেলেকে চড় মারার পরিণাম কেমন। কোন সাহসে চড় মেরেছে তোকে? চড় মারতে সাহস লাগবে কেন মা? তিনি তো আমার মায়েরই মতো। মারতেই পারেন, মারতেই পারেন। আমি তো তোর মা হয়ে জীবনে কখনো গায়ে হাত তুলিনি। কত কষ্ট করে মানুষ করেছি। আর কোথাকার কোন মহিলা এসে চড় মেরে দেবেন? এত সস্তা? নির্মল সাহেব স্ত্রীকে থামানোর জন্য গম্ভীর কণ্ঠে বললেন, আহা চুপ করো না, আগে শুনতে দাও পুরো ঘটনাটা। কি হয়েছিল বলতো বাবা? তোকে চড় কেন মারলেন? রাহাত মিষ্টি হেসে বলল, কিছুই হয়নি বাবা। আমাকে কেউ চড় মারেনি। আমি শুধু মাকে এটাই বোঝাতে চেয়েছিলাম, সন্তানের গায়ে যখন অন্য কেউ হাত তোলে তখন একজন মায়ের কেমন কষ্ট হয়। রাবেয়া অবাক হয়ে তাকিয়ে আছেন এখনো। নির্মল সাহেব বললেন, তোর কথা আমি কিছুই বুঝতে পারলাম না বাপ। তোমাকে বুঝতে হবে না বাবা, মা ঠিকই বুঝেছেন। আমি মায়ের সাথে এখন আলাদা একটু কথা বলতে চাই। নির্মল সাহেব স্ত্রীর দিকে তাকালেন। রাবেয়া নিশ্চুপ। নির্মল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে কথা বলো। বাবা চলে যাওয়ার পর রাফাত হাঁটু গেড়ে মায়ের সামনে এসে বলল। মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। রাবেয়া ঝাড়ি মেরে সরিয়ে দিলেন। আমার সাথে একদম আদিক্ষেতা করবি না। রাফাত এসে বলল, ঠিক আছে করব না, কিন্তু তোমার রাগ এখনো কমেনি। একটা মিথ্যা বানোয়াট গল্প শুনেই তুমি এতটা রেগে গেছো? তাহলে অরুণীর মা যখন এই ঘটনা জানবেন তখন তিনি কতটা কষ্ট পাবেন ভাবে তো। আমি তো সব সময় তোমার চোখের সামনে থাকছি, কিন্তু অরুণী তো তার মায়ের কাছে থাকতে পারছে না। দূর থেকে মেয়ের ভালো থাকার দোয়া ছাড়া তিনি আর কি করতে পারছেন? তিনি যখন জানবেন তার মেয়েটা শাশুড়ির হাতের চড় খেয়েছে, তখন কি মনে নিতে পারবেন? অরণিকে নীলিমার জায়গায় চিন্তা করে দেখো মা, তুমি হলে কি মেনে নিতে পারতে? রাবেয়া কঠিন মুখে বললেন, এ ধরনের ফালতু কথা আমাকে বুঝিয়ে লাভ নেই। আমি আমার সন্তানদের শিক্ষা দিয়ে বড় করিনি যে নিজে বেয়াদবের মতো তর্ক করবে, আর বেয়াদবি না করলে তাকে কেউ চড় দিবে কেন?
আমি যখন চরের গল্পটা বললাম তখন কিন্তু একবারও কারণ জানতে চাওনি। এর আগেই রেগে গেছো। রাবেয়া কিছু বলার জন্য মুখ খুলতে চাইলেন, কিন্তু বলার মতো কিছুই খুঁজে পেলেন না। রাফাত মায়ের কোলে মাথা ঠেকিয়ে বলল, সব দোষ আমার মা। তোমার ইচ্ছার বিরুদ্ধে অরণিকে বিয়ে করেছি, কিন্তু তুমি কেন তাকে পছন্দ করো না সেটা আমি এখনো বুঝতে পারি না। তারা আমাদের বাড়িতে কোনো দামি উপহার পাঠায়নি বলে এটাও তো আমার জন্যই আমি নিষেধ করেছিলাম, কারণ তোমার ছেলে যৌতুকের ঘোর বিরোধী। মানুষ তাদের সন্তানদের ভালো শিক্ষা দেয়, তুমি মা হয়ে কেন খারাপ কাজে বাধ্য করছো বলো তো? এই ক্ষোভ থেকেই তুমি হাত তুলেছ। এইটুকু বোঝার মতো বুদ্ধি আমার হয়েছে। ব্যাপারটা শুনতে কত বিচ্ছিরি লাগে মা, যৌতুকের জন্য পুত্রবধূর গায়ে হাত তোলা। তুমি কি বুঝতে পারছো না এটা কত বড় অপরাধ? মানলাম অরণি মুখে মুখে তর্ক করে, সে তোমার সাথে বেয়াদবি করেছে, এটাও আমি মেনে নিলাম। কিন্তু সেজন্য তুমি তাকে শাসন করতে পারো না, কারণ শাসন করার অধিকার শুধু তার আছে যে আগে স্নেহ করে। তুমি কি কখনো অরণিকে স্নেহ করেছো? মেয়েটা যেদিন প্রথম এই বাড়িতে এসেছে সেদিন থেকে খারাপ ব্যবহার করে ওর মনটা তুমি নষ্ট করে দিয়েছো। তাহলে কোন যুক্তিতে ওর থেকে তুমি ভালো ব্যবহার আশা করো, যেখানে তুমি নিজেই ওকে 2 পয়সার দাম দাওনি? আমি দিনের পর দিন তোমার ব্যবহার দেখেছি আর অবাক হয়েছি। আমার মতো কখনো এমন ছিল না, তাহলে হঠাৎ করে কেন এমন হয়ে গেলেন? অরণির কাছে কত লজ্জা হয় আমার জানো? ওর সামনে মাথা তুলে আমি 2 কথাও বলতে পারি না, শুধুমাত্র তোমার ব্যবহারের জন্য। মা, কি শান্তি পাচ্ছ এসব করে? আমরা তো কেউ ভালো নেই এভাবে। আমি হাঁপিয়ে উঠেছি মা, আমার দম বন্ধ লাগছে। প্লিজ এবার বন্ধ করো, প্লিজ থেমে যাও। রাবেয়ার কোল ভিজে গেছে রাফাতের চোখের জলে। রাবেয়া কি বলবেন বুঝতে পারল না। কিছুক্ষণ আমতা আমতা করলেন, অবশেষে বললেন, তুই কি চাস? কিছুই চাই না, শুধু ভালো থাকতে চাই। ছেলে হয়ে মায়ের কাছে এইটুকু চাওয়া কি খুব অন্যায়? আমি যদি অরণির কাছে ক্ষমা চাই তাহলে এই সব সমস্যা মিটে যাবে তো? ঠিক আছে, ক্ষমা চাইব, কিন্তু শর্ত আছে। কি শর্ত? অরণিকে আগে আমার সাথে কথা বলতে হবে। রাহাত মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি এখনই অরণিকে ডাকছি। রাফাত 5 মিনিটের মধ্যে ফিরে এলো অরণিকে সাথে নিয়ে। অরণির দ্বিধা জড়িত কণ্ঠে অন্যদিকে তাকিয়ে বলল, কেমন আছেন মা? রাবেয়াও একইভাবে অন্যদিকে চেয়ে বললেন, আমাকে ক্ষমা করে দাও। রাবেয়ার মুখে ক্ষমা শব্দটা শুনে অরণি হতবিহ্বল দৃষ্টিতে তাকালো। সে প্রত্যাশা করেনি যে এমনটা হবে। রাফাত অবশ্য তাকে বলেছিল, কিন্তু অরণি তার শাশুড়িকে চেনে। তিনি ক্ষমা চাওয়ার মতো এত বিনয়ী মানুষ হতেই পারেন না। কিন্তু আজ কি হলো? সত্যিই অবাক কাণ্ডটা। রাফাত মায়ের কথা শুনে এত আনন্দিত হলো যে সাথে সাথে মাকে জড়িয়ে ধরল। তারপর কপালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ মা। রাবেয়া কর্কশ গলায় বললেন, হয়েছে, ছাড়, আর ঢং করতে হবে না। রাফাত হেসে বলল, না, আজ আমি তোমাকে 5 মিনিট এইভাবে জড়িয়ে ধরে রাখবো। অরণি কি বলবে বুঝতে পারছে না, তার একটু অস্বস্তি হচ্ছে। রাফাত তার কথা রেখেছে, এটাই ভেবে ভালো লাগছে। রাবেয়ার মতো মহিলার মুখ থেকে ক্ষমা নামক শব্দটা বের করানো কোনো সহজ ব্যাপার নয়। রাফাত এই অসাধ্য কিভাবে সাধন করল? রাফাত মাকে জড়িয়ে ধরে রেখেই অরণির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি মাকে ক্ষমা করেছো তো? অরণি আর কোনো রাগ নেই। অরণি অপ্রস্তুত হয়ে মাথা ঝাঁকালো। তার রাগ নেই। রাবেয়া বললেন, রাগ থাকার প্রশ্নই আসে না। শোনো অরণি, আমি জীবনে তোমার শ্বশুরের কাছেও ক্ষমা চাইনি। ঝগড়ার পর প্রত্যেকবার সেই আমার কাছে মাথা ঝুঁকিয়েছে, কিন্তু এই প্রথমবার আমি কারো কাছে ক্ষমা চাইলাম, শুধু আমার ছেলের মুখের এই হাসিটা দেখার জন্য। এই কথা বলেই রাফাতের চেহারায় আদর করে হাত বুলিয়ে দিলেন রাবেয়া। রাফাত হো হো করে হেসে বলল, তাহলে তো বলতেই হবে আমি খুব ভাগ্যবান। আমার জন্য মা 50 বছরের রেকর্ড ভেঙে কারো কাছে প্রথমবার ক্ষমা চাইলেন। ছেলের কথা শুনে রাবেয়া ঝলমল করে হেসে উঠলেন। মা ছেলের খুনসুটি দেখে অরণের হাসি পাচ্ছে, কান্নায় চোখ ভিজে আসছে আবেগে। কেন সে জানে না। রাফাত সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? অরণি কোমল হেসে বলল, ভালোই লাগছে। মা ক্ষমা চাইবেন এটা তুমি এক্সপেক্ট করেছিলে না? তাহলে আনএক্সপেক্ট সারপ্রাইজ পেয়ে কেমন লাগছে? বললাম তো ভালো। এবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, বাড়িতে শান্তি বিরাজ করবে। অরণি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাই যেন হয়। রাফাতের চেহারা থেকে খুশি ভাব সরছেই না। তার চোখে মুখে একটা আনন্দের ঝিলিক চলে এসেছে। কিন্তু অরণির মনে এখনও কিঞ্চিৎ সন্দেহ, আসলেই কি সব ঠিক হয়ে গেছে? একটা মানুষ যাকে অনেক ঘৃণা করত তাকে কি চোখের পলকে ভালোবেসে ফেলা যায়? রাবেয়াকে
পেরেছেন অরণিকে মেনে নিতে? মনের এই অযাচিত সন্দেহের ব্যাপারে রাফাতের সাথে কোনো কথা বলল না অরণি। ছেলেটা খুশি আছে, থাকুক এভাবেই। নিজের মনের দুশ্চিন্তা রাফাতের মনে ঢুকিয়ে তার মনের শান্তি নষ্ট করার প্রয়োজন নেই। কি অদ্ভুত! অরণি আর রাবেয়ার দুজনই বিপরীত স্রোতের মানুষ, কিন্তু একদিক দিয়ে তাদের উদ্দেশ্য মিলে যায়। সেই উদ্দেশ্য হলো রাফাতকে খুশি রাখা। এই কাজের জন্য তারা দুজনেই আবার সব করতে পারে। বারান্দায় দাঁড়িয়ে আছে। খুব বিরক্তিকর অবস্থা হলো তাদের বারান্দা থেকে দীপ্তিদের বারান্দাটা আবার দেখা যায়। রাহাত ভাই যদি এখন কোনো কারণে বারান্দায় এসে দাঁড়ান, তাহলে অরণি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। তাকে চলে যেতে হবে ভিতরে। কি যন্ত্রণা! রাফাত অরণির পাশে এসে দাঁড়ালো। মৃদু কণ্ঠে প্রশ্ন করলো, কি করছো? কিছু না, চাঁদ দেখছি। একটু পর বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমিও চাঁদ দেখছি। অরণি রাগার চেষ্টা করলো, কিন্তু তার হাসি পেয়ে গেল। সেই হাসিতে প্রশ্রয় পেয়ে আচমকা রাফাত কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরল অরণির কোমর। অরণি চোখ দুটো রসগোল্লার চেয়েও বড় বানিয়ে বলল, কি হচ্ছে? তাদের বারান্দা দেখছো? যদি কেউ চলে আসে, এলে কি হবে? কি হবে মানে? দেখে ফেলবে তো। আমি তো চুরি করছি না যে দেখে ফেললে সমস্যা হবে। কোনো ইনলিগ্যাল কাজও করছি না। এখানে পুরোটাই লিগ্যাল। অরণি জোর করে রাফাতের হাত সরিয়ে বলল, ঠিক হচ্ছে না। রাফাত কিছু সময়ের জন্য চুপচাপ রইল, তারপর হঠাৎ বলল, বিয়ের প্রথম রাতে আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, মনে আছে অরণি? অরণি মাথা নাড়ল, তার মনে আছে। রাফাত তবুও নিজের মতো বলল, তুমি আমার পরিবার থেকে আলাদা হতে চেয়েছিলে, যা আমি কখনো চাইনি। পরিবার থেকে আলাদা হতে চেয়েছিলে, যা আমি কখনো চাইনি, কিন্তু যেহেতু তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করেছ, তাই আমার একটা দায়বদ্ধতা ছিল তোমাকে, তোমার প্রতি। আমি যখন বলেছিলাম সর্বপ্রথম তোমার মন জয় করব, তারপর তোমাকে। অরণি মুচকি হেসে রাফাতকে প্রশ্ন করল, তুমি কি তাহলে আজকের কাজটা আমার মন জয় করতে করেছো? ঠিক তা না, তখন এটা আমার মাথাতেও আসেনি। আমি শুধু ভেবেছিলাম পারিবারিক ঝামেলা কিভাবে মেটানো যায়, কিভাবে সব কিছু ঠিক করা যায়। কারণ এত সমস্যা আমার ভালো লাগছিল না, দিন দিন অসহ্য হয়ে উঠছিলাম। অরণি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, ও। রাফাত অরণির দিকে সরাসরি তাকিয়ে প্রশ্ন করল, এই কথা কেন জিজ্ঞেস করলে? তার মানে কি আমি তোমার মন জয় করতে পেরেছি? অরণি মাথা নিচু করে হেসে ফেলল, বলল, হ্যাঁ, পেরেছ। রাফাত এক মুহূর্ত দেরি না করে অরণিকে শক্ত করে জড়িয়ে ধরল। এমনভাবে জড়িয়ে ধরল যে অরণি প্রথমে থতমত খেয়ে গেছে। নড়াচড়ার করার চেয়েও অরণি হেসে বলল, ছাড়ো রাফাত, আজ এমনিতেও কিছু হবে না, আমি অসুস্থ। উফ উফ, আরু, তুমি আমাকে এত খারাপ ভাবো? আমি তো জানি তুমি অসুস্থ, কিন্তু তাই বলে কি কিছুই হবে না? আমি কি তোমার ঠোঁটে চুমু খেতে দিতে পারবো না? না, পারবে না। যখন হবে, একেবারে হবে। নো হাফ চান্স। অরণি ভেবেছিল রাবেয়ার পরিবর্তন কেবল রাত পর্যন্তই থাকবে। সকাল হতেই রাফাত অফিসে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সব ভুলে যাবেন। আবার খোঁচা মেরে কথা বলতে শুরু করবেন, সবার সামনে অপমান করবেন। কিন্তু এমন হলো না, বরং আজ সারাদিনই রাবেয়া অরণির সাথে ভালো ব্যবহার করলেন, পান খুলে হেসে কথাও বললেন। কেউ দেখলে বলবেই না যে গতকাল তাদের মধ্যে সাপে নেউলের সম্পর্ক চলছিল। তবে এই সময়ে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে অরণির মেজাজ খুব খিটখিটে হয়ে থাকে। কেউ ভালো কথা বললেও তার ভালো লাগছে না। কেউ যদি অকারণে অরণির দিকে হাসি দিয়ে চেয়ে থাকে, তাহলেও অরণির ইচ্ছা করছে তার দিকে কঠিন মুখে তাকিয়ে থাকতে, তাকে কঠিন করে কথা বলতে। কেউ বেশি কথা বললে ইচ্ছা হয় তার মুখে কষ্টেপ মেরে দিতে। আর কথায় কথায় মুড সুইং হয়। অরণি ভেবেছিল আজ থেকে নিচে গিয়ে সবার সাথে মিলেমিশে লাঞ্চ করবে, কিন্তু শেষ মুহূর্তে ইচ্ছে হলো না সিঁড়ি দিয়ে নামতে। কষ্ট লাগবে, তাই সে নিজের ঘরেই কিছু একটা রান্না করে খেয়ে নিল। তারপর বিছানায় এসে চুপচাপ শুয়ে রইল। এখানে আরেকটা সমস্যা হয়েছে, দীপ্তি তার বাপের বাড়ির সবাইকে ডেকে এনে 2 তলার বৈঠক ঘরে আড্ডার ঘর বানিয়েছে। একটু পরপরে সবার হাসির আওয়াজ ভেসে আসছে। অরণি ঘুমোতে পারছে না। এর আগে এই দোতলা ছিল শান্ত নিস্তব্ধ, এখানে স্বস্তি ছিল, কিন্তু এখন শুধু অস্বস্তি হচ্ছে। বাড়িটা মেহমান দিয়ে ভরে গেছে। এবার অরণি কিছুটা আন্দাজ করতে পারল যে কেন রাহাত ভাই বউ নিয়ে আলাদা থাকেন। কারণ শ্বশুর বাড়িতে তো 12 মাস বাপের বাড়ির লোকজন এনে ঘর ভরিয়ে রাখা যাবে না।
কিন্তু এখানে দীপ্তি ভাবির অনেক কদর। সে এই বাড়ির বড় বউ, উচ্চবিত্ত পরিবারের মেয়ে। তার দাপটই অন্যরকম। ননদদের প্রিয় ভাবি, শাশুড়ির প্রিয় বৌমা। রাবেয়ার সাথে দীপ্তির কথা বলার ধরন দেখলে মনে হবে মা আর মেয়ে। সে নিজের ১৪ গোষ্ঠী এখানে এনে উঠিয়ে রাখলেও কেউ কিছু বলবে না। অরুণীর মোবাইল বাজছে, ফোনটা অনেক দূরে। চিৎকার করে ঋতুকে ডাকলো। ঋতু দীপ্তির বাপের বাড়ির থেকে আসা মেহমানদের খেদমতে ব্যস্ত। কিন্তু অরুণীর ডাক শুনে হড়বড় করে ছুটে এলো। কি হয়েছে ছোট ভাবি? আমার মোবাইলটা টিভির কাছে বাজছে, একটু এনে দিবে? ঋতু মোবাইল এনে দিল। রাফাতের কল। অরুণী রিসিভ করে বলল, হ্যালো। কি অবস্থা? লাঞ্চ করেছো? হ্যাঁ, তুমি করেছো? হুম। আজ একটা সুন্দরী ক্লায়েন্টের সাথে মিটিং ছিল তো, তার সাথে লাঞ্চ করলাম, ভালোই লাগলো। রাফাত আগে এসব বলে প্রথম প্রথম সে বোকার মতো রেগে যেত। এখন আর সে রাগে না। অরণি জিজ্ঞেস করলো, সুন্দরী ক্লায়েন্ট কি বলে তোমাকে? সত্যি বলবো? শুনলে আবার রাগ করবে না তো? না, বলো। জিজ্ঞেস করলো আমি ম্যারিড কিনা। আমি বললাম আমি ম্যারিড, কিন্তু সে বিশ্বাসই করলো না। তাকে বিশ্বাস করানোর জন্য আমি বললাম তাহলে আমার স্ত্রীর ছবি দেখুন। সে সত্যি দেখতে চাইলো। আমি তাকে তোমার ছবি বের করে দেখালাম। তারপর সে কি বলল জানো? কি বলল? সে বলল, ওরে আল্লাহ, আপনার স্ত্রী দেখি আমার চেয়েও সুন্দর। অরণি খিলখিল করে হেসে উঠল। হাসির জন্য তার পুরো শরীর কাঁপছে। রাফাত ওপাশ থেকে অরণির হাসি শুনছে চুপ করে। একটু পর বলল, তোমার কি আজ বেশি খারাপ লাগছে অরণি? তুমি কি করে বুঝলে? অরণির কণ্ঠে বিস্ময়। রাফাত প্রশ্নের জবাব দিল না, কিন্তু সে বোঝে অরণি সামান্য রসিকতায় কখনো এতক্ষণ ধরে হাসে না। তবে আজ অনেকক্ষণ ধরে হাসছে, এর মানে তার শরীর খারাপ লাগছে। সেই খারাপ লাগাটা ভুলে থাকার জন্যই অরণি হাসার চেষ্টা করছে। রাফাত বলল, শুয়ে থাকতে ভালো না লাগলে ঋতুকে নিয়ে বাহিরে হেঁটে আসতে পারো। অরণির মেজাজ হুট করে গরম হয়ে গেল। তার শরীর এত দুর্বল যে বিছানা ছেড়ে উঠতে মন চাইছে না। আর রাফাত বলছে বাহির থেকে হেঁটে আসতে, পাগল নাকি? পাগলই, গম্ভীর গলায় বলল, না, এভাবে ভালো লাগছে। আর শোনো, বেশি কথা বলতে আমার ভালো লাগছে না, আমি রাখি। আচ্ছা, ঋতুকে ফোনটা দাও অরণি। ঋতুকে মোবাইল দিয়ে বালিশে মাথা গুজে শুয়ে রইল। একটু পরে ঋতু অরণির জন্য বাদাম গুলে দিয়ে দুধ বানিয়ে আনলো। অরণি অবাক হয়ে বলল, আমার এখন ঠিক এটাই খেতে ইচ্ছে করছিল। তুমি কিভাবে বুঝলে ঋতু? মিষ্টি করে হেসে হাসলো রাফাত। যে তাকে ফোনে এটাই বলেছে তা ঋতু অরণিকে জানালো না। দরজার সামনে একজন বয়স্ক মহিলা এসে দাঁড়িয়েছেন। তিনি অরণির দিকে তাকিয়ে আছেন ড্যাব ড্যাব করে। প্রশ্ন করে জানা গেল তিনি দীপ্তি ভাবির মা। অরণির সামনে এসে বসলেন। গল্প করতে কথায় কথায় সুন্দরী বউ বলে বলে মুখে ফেনা তুলতে লাগলেন। অরণির খুব অস্বস্তি বোধ হলো। এই বাড়ির সবাই নাকি বলে রাফাতের বউ সবচেয়ে সুন্দরী, তবে সামনে এই কথা কেউ কখনো বলেনি। এই মহিলা না বললে অরণি জানতেও পারত না। দীপ্তি অরণির রূপের এমন প্রশংসা করেছে যে বৃদ্ধা আজ শুধু অরণিকে দেখার জন্য এখানে ছুটে এসেছেন। তিনি জোর করে অরণিকে বিছানা থেকে তুলে তাদের ঘরে নিয়ে গেলেন গল্প করার জন্য। ভদ্রমহিলা এত বিনয়ের সাথে বললেন যে অরণি নিষেধ করতে পারেনি। দীপ্তি অরণিকে দেখে খুব খুশি হলো, অথচ কাল কথাও বলছিল না। শাশুড়ির বদলানোর পর থেকে সবাই কেমন ম্যাজিকের মতো বদলে যাচ্ছে। একে একে দীপ্তির পরিবারের আরও অনেক মানুষের সাথে আলাপ হলো। দীপ্তির সবার সাথে অরণিকে পরিচয় করিয়ে দিচ্ছে। এদের মাঝে দীপ্তির এক কাজিন ছিল, যার নাম রুবায়েত। ছেলেটা অরণির মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন গাম টেপ দিয়ে তার দৃষ্টি কেউ আটকে দিয়েছে। হ্যান্ডশেকের জন্য সে অরণির দিকে হাত বাড়িয়েছিল, কিন্তু অরণি এমন ভাব করেছে যেন সে দেখতেই পায়নি। একটা পর পুরুষের হাত ধরে হ্যান্ডশেক করার মতো মন মানসিকতা অরণির নেই। এতে রুবায়েতের সামান্য ইগো হার্ট হলো। সুন্দরী মেয়েদের ভাব থাকবে, এটাই স্বাভাবিক। অহংকার সুন্দরীদের অলংকার, কিন্তু তাই বলে এইভাবে অবহেলা করবে না। রুবায়েত মানতে পারছে না। অরণি নিজে যতক্ষণ এই জায়গায় ছিল ঠিক ততক্ষণ রুবায়েত নামের অদ্ভুত ছেলেটা তার দিকে তাকিয়েছিল। খুবই বিব্রতিকর পরিস্থিতি। রুবায়েত কারুর সাথে কথা বললেও অরণির দিকে তাকিয়ে বলছে, কি আশ্চর্য! অরণির অস্বস্তিতে গা কাটা দিচ্ছে। রুবায়েতের এই ব্যাপারটা কেউ লক্ষ্য করছে না কেন? আর থাকতে না পারতেই সেখান থেকে উঠে এলো অরণি। অসহ্য লাগছিল তার। ডিনারের সময় রাবেয়া নিজে অরণিকে নিচে যাওয়ার জন্য ডাকতে এলেন। সবার সাথে গল্প করে খেলে নাকি অরণির ভালো লাগবে। অরণি অভিভূত হয়ে গেল। তিনি এখন অরণির ভালো মন্দ নিয়েও চিন্তা করছেন।
অথচ আগে অরণি না খেয়ে থাকলেও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করতেন না। শাশুড়ির সাথে নিচে গেল, পারিবারিক আলোচনায় এবার সেও সামিল হলো। সবার আজকের আলোচনার বিষয়বস্তু রুমার বিয়ের কথা আবার উঠেছে, কিন্তু পাত্রের নাম শুনে অরণি বিষম খেলো। আজ বিকালে দেখা হওয়া সেই অদ্ভুত ছেলেটি, মানে রুবায়েতের সাথে রুমার বিয়ের কথা ভাবছে সবাই। অরণির ইচ্ছা করলো এখনই নিষেধ করতে, কারণ ছেলে সুবিধার না, কিন্তু দীপ্তির সামনে এই কথা বলা যাবে না। তাছাড়া অরণির কথা কেউ কি শুনবে? চলবে ইনশাআল্লাহ।